একটু লয়ের প্রতিষ্ঠান মুক্তা দেশ নিয়ে কাজ করি। যেটা আমি একটু ভারত প্রসঙ্গে আসতে যাচ্ছি, সেটা হচ্ছে সীমান্ত মুদ্রার স্পেসিফিক একটা বিষয়। যে প্রথম দিকে আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর সীমান্ত মুদ্রার যে হতো সেই ঘটনাগুলো প্রত্যেকটাতে বিবৃতি দেওয়া হতো, দুইটাতে আমরা পেয়েছি এই মুদ্রার নিন্দা জানিয়ে। আমি একটু জানতে চাচ্ছি 2024 সালে যদি আমরা সীমান্ত হত্যা দেখি, সেটা হচ্ছে 26 জন নিহত হয়েছে এবং সেই সময়ে 25 জন আহত হয়েছে, এবং 2023 সালে আমরা যেটা হিসাব করি তাহলে 30 জন নিহত এবং 23 পূর্বের পরিসংখ্যানটা বলছি, এবং 31 জন আহত হচ্ছে। আমরা কিন্তু দেখছি যে, এবং গতকালও আমরা যদি দেখি চুয়াডাঙ্গায় একজন নিহত হয়েছেন এবং ওখানে আরেকজন আহত হয়েছে। তো সব মিলিয়ে যদি বলি যে সীমান্ত হত্যায় আপনারা যেটা বললেন যে আমরা জাতীয় স্বার্থকে প্রায়োরিটি দিচ্ছি, তো এখানে আসলে আপনাদের মূল্যায়ন, এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের যদি মূল্যায়ন জানতে চাই পররাষ্ট্র মন্ত্রণালয়, এই জায়গাটা আসলে আপনার মন্ত্রণালয় কিভাবে মূল্যায়ন করবেন? সীমান্ত হত্যা এবার আমার মতামত, আমার মনে হয় আপনারা প্রত্যেকে জানেন, আপনারা প্রত্যেকেই জানেন যে সীমান্ত হত্যা নিয়ে আমার মতামত। বাংলাদেশ ভারত সীমান্ত হচ্ছে পৃথিবীর একমাত্র সীমান্ত যেখানে যুদ্ধাবস্থা নেই কিন্তু মানুষকে গুলি করে মারা হয়। পৃথিবীতে আর দ্বিতীয় কোনো সীমান্ত এরকম নেই। এটা আমি স্পষ্টভাবে বিভিন্ন সময় বলেছি, এবং এটার কোনো সমাধান আপাতত আমি দেখতে পাচ্ছি না। কারণ এমনকি আমাদের অফিসিয়ালরাও এক পর্যায়ে গিয়ে এটাকে জাস্টিফাই করার চেষ্টা করেছে, অন রেকর্ড, আপনাদের পত্রপত্রিকাতেই আছে। আমাদের অফিসিয়াল বলেছেন যে হ্যাঁ অপরাধ হয়েছে কাজে ইত্যাদি ইত্যাদি। অপরাধ হলে তাকে ধরে কোর্টে সোপর্দ করতে হবে, কোর্ট নির্ধারণ করবে তাকে কি শাস্তি দেওয়া যায়, কোর্ট তাকে শাস্তি দেবে। আপনি একজন বন্দুকধারী মানুষকে, তাকে অ্যাকিউজার, জাজ অ্যান্ড এক্সিকিউশনার, তিনটা পজিশন আপনি তাকে দিয়ে দিতে পারেন না। কিন্তু এটা হচ্ছে, কিন্তু আমরা নিন্দা করতে পারি, আপত্তি করতে পারি, সেটা করে যাচ্ছি আমরা। এর চেয়ে বেশি যদি কিছু করা সম্ভব বলে আপনারা মনে করেন তাহলে আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো সেটাও। রোহিঙ্গাদের বিষয়, রোহিঙ্গাদের বিষয়টা হলো যে একজনও যায় নাই বলেন আপনারা ফেরত। একজন যাক এটা আমি চাই না। আমি চাই যে আমরা যদি 100 লোককেও ফেরত পাঠাতে পারি, কিন্তু দ্যাট হ্যাজ টু বি পার্ট অফ এ বিগার ডিল। দুবার চেষ্টা হয়েছে কিন্তু 5,000 লোককে টোকেন ফেরত পাঠানো। আপনাদের মনে আছে আমি পত্রিকায় লিখেছি এটার বিরুদ্ধে, যে এটা শুধু মিয়ানমারকে একটা ওই পাবলিসিটি করার সুযোগ দেবে, আমাদের কোনো উপকার হবে না। 5,000 লোক নিয়ে তারা বলবে এই তো সমস্যা, আমরা বাইলেটারালি সমাধান করে ফেলছি, তোমরা এটা নিয়ে মাথা ঘামায় না। আমি সবসময় বিরোধিতা করেছি এটা। একটা রোড ম্যাপ থাকতে হবে সবাইকে ফেরত নেওয়ার, অথবা প্রায় সবাইকে। 2-4 জন যদি তাদের কাগজের ঘাটতি থাকে সেটা অন্য কথা, কিন্তু সেটা না হওয়া পর্যন্ত 1 জন বা 1000 জনকে পাঠানোর আমি পক্ষপাতী না। তবে এখন বিষয়টা আপনারা জানেন যে এটাকে ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার কিছুদিন পরই কিন্তু এই বিষয়টাকে খুব গুরুত্ব দিয়েছিলেন, যে উনি কিছু অগ্রগতি সাধন করতে চান এবং এই জন্য একজন আলাদা একজন অফিসিয়াল চেয়েছিলেন, শুধু এটা দেখবেন যিনি। সেই সূত্রেই প্রথমে একজনের আসার কথা ছিল, পরে তো ডক্টর খলিল এসছেন। ডক্টর খলিলকে পরে তো আরো অনেক বেশি দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা এখনো চেষ্টা করে যাচ্ছি যে একটা রোডম্যাপে আমরা আসতে পারি কিনা। এখানে সমস্যা অনেকগুলো আছে, কারণ আশেপাশের দেশগুলোর স্বার্থ আছে। আমি কিন্তু তাদেরকে শুধু দোষারোপ করতে চাই না পয়েন্ট প্ল্যান। তারা তাদের স্বার্থ অনুযায়ী চেষ্টা করবে যে এই সংঘাতের থেকে বা মিয়ানমারের পরিস্থিতি থেকে তারা নিজেদের স্বার্থ কতটুকু উদ্ধার করতে পারবে সেটা তারা চেষ্টা করবে। এই জন্য তাদেরকে দোষারোপ করলে কোনো লাভ নেই। তাদেরকে আমরা পার্সুয়েট করার চেষ্টা করবো যে আমাদের এই সমস্যা আছে, এটাও দেখার চেষ্টা করো। একটা হয়তো মাঝে মাঝে অবস্থায় আসা যেতেও পারে, কিন্তু আমি যেটা আমার বিদেশি অতিথি যারা থাকেন তাদেরকেও সবসময় বলে থাকি, সেটা হলো যে এটা একটা টিকিং টাইম বম। টাইম বম এই কারণে যে এখানে আপনি 5, 6, 7 লাখ ইয়াং মানুষ, যাদের বয়স টিনেজার বা 20-এর দশকের, তাদেরকে আপনি এই একটা ঘেরাটোপের মধ্যে ফেলে রাখবেন সারা জীবন, এটা তারা মেনে নেবে না, এবং তারা বিভিন্ন অপকর্মে জড়িত হবে, যেটা আমরা লক্ষণ দেখছি অলরেডি জড়িত হচ্ছে। গান রানিং, ড্রাগ রানিং, এটা কিন্তু তারা যেই লোকগুলি তাদেরকে অত্যাচার করে পাঠিয়েছে
তাদেরই ড্রাগ এরা ক্যারি করছে এখন অল্প কিছু পয়সার বিনিময়ে। মূল বেনিফিটটা কিন্তু তাদের যারা অত্যাচার করেছে তাদের কাছে যাচ্ছে মূল বেনিফিটটা, তারপরে তারা এটা করছে। তো এটা একটা বিরাট সমস্যা, আমি জানি না এটা কিভাবে সমাধান হবে। যখন শুরু হয়েছিল, আপনাদের স্মরণ আছে হয়তো, আমি বলেছিলাম 15 বছরের প্রস্তুতি নিতে। যখন মনে করা হচ্ছে যে 1 বছরের মধ্যে 2 বছরের মধ্যে ফেরত চলে যাবে, আমার কলিগ যিনি তখন পররাষ্ট্র সচিব ছিলেন, তিনি এমনকি এই শব্দও বলেছিলেন যে এটা একটা হিউম্যানিটেরিয়ান ইস্যু, এটাকে আমরা যেন সিকিউরিটাইজ না করি। আমি বলেছিলাম যে হ্যাঁ, এটাকে হিউম্যানিটেরিয়ান ইস্যু, কিন্তু একই সাথে এটা একটা সিকিউরিটি ইস্যু। এবং আমি বলেছিলাম যে এটা যে চিন্তা করছি আমরা 1 বছর 2 বছরের মধ্যে ফেরত যাবে, এটা হবে না। আনফর্চুনেটলি আমার কথা ঠিক হয়েছে। যদি না হতো, আই উড হ্যাভ বিন দ্য হ্যাপিয়েস্ট। যদি এমন হতো যে 2 বছরের মধ্যে আমরা ফেরত দিতে পারতাম, আমি আমার কথা আই উড হ্যাভ টেকেন মাই ওয়ার্ড ব্যাক। কিন্তু সেটা হয়নি। আমি বলেছিলাম যে আমাদেরকে 15 বছরের প্রস্তুতি নিতে হবে এদেরকে ফেরত পাঠানোর জন্য, এবং তার জন্য যা যা করা দরকার সবকিছু করতে হবে। আমি ডিটেলসে বলিনি।